নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করছি যা কেবল আজকের হেডলাইন কিংবা শিরোনাম নয়, ভারতের রাজনীতির ইতিহাসে এক ভূমিকম্প। 2026 সালের এই বুধবারের সকালটা কেবল একটি দুর্ঘটনা আমরা দেখিনি। আমরা কি শুধু একটা দুর্ঘটনা দেখলাম, নাকি এর আড়ালে চাপা পড়ে গেল ভারতের গণতন্ত্রের এক ভয়ঙ্কর সত্য? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাপুটে নেতা, পাওয়ার সাম্রাজ্যের সেই এনফোর্সার, সে কি নিছকই যান্ত্রিক গোলযোগের শিকার হলেন? সকাল থেকে এই একটা কন্ট্রোভার্সি আমাদের হেডলাইন্স ডমিনেট করছে। ঠিক যখন বম্বে থেকে বারামতি পর্যন্ত শোকের ছায়া, তখন এক বিস্ফোরণ ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলছেন, আমি স্তম্ভিত, এই দেশের মানুষের নিরাপত্তা কোথায়? এমনকি রাজনৈতিক নেতাদেরও কি কোনো সুরক্ষা নেই? সোশ্যাল মিডিয়ার এক রিপোর্ট দিয়ে দাবি করছেন যে অজিত পাওয়ার নাকি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মহায়ুক্তি জোট ছাড়ার পরিকল্পনা করছিলেন। মমতা ব্যানার্জির প্রশ্ন, এই জোট ছাড়ার খবরের সাথে কি এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে? তিনি কোনো কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা করছেন না। তার দাবি সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করতে হবে, কারণ সব এজেন্সি নাকি, কোটান কোট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখান, সব এজেন্সি নাকি কেনা হয়ে গিয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, মমতা ব্যানার্জি। Of Ajit Pawar's Deputy Chief Minister. He died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. স্ট্রেট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অখিলেশ যাদব তিনি এর সাপোর্ট করছেন। পাপ্পু যাদব তিনিও বলছেন হ্যাঁ, তদন্ত হওয়া দরকার। এমনকি অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রতিটা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে, তিনিও বলছেন দেয়ার শুড বি অ্যান এনকোয়ারি, তদন্ত হওয়া দরকার, ঠিক কি হয়েছিল। একটা কনস্পিরেসি গন্ধ পাওয়া যাচ্ছে এই রাজনীতিবিদদের বক্তব্যে। প্রথমে শুনুন অখিলেশ যাদবের বক্তব্য। स्वाभाविक है क्योंकि बहुत बड़े नेता थे, डिप्टी सीएम कई बार रहे वो, और महाराष्ट्र के बहुत लोकप्रिय नेता रहे। और अगर ऐसी घटना हो जाए, और आज के समय पे जहां हम इतने जागरूक हैं, टेक्नोलॉजी को इतना समझते हैं चीज़ें, तो उन्होंने ठीक ही मांग की होगी, क्योंकि वीआईपी के साथ इस तरह की घटना न हो। तो एक बार को ये बात तो साफ होनी चाहिए कि आखिरकार ये घटनाएं क्यों हुई। पूर्व में भी कई हमारे वीआईपी इसी तरह उनकी जान गई है। तो आखिरकार ऐसी जांच हो जिससे निष्पक्ष पता लगे कि आखिरकार घटना किस वजह से हुई। একদিকে নিরপেক্ষ তদন্তের দাবি, অন্যদিকে আজ সকাল থেকে যে ছবিগুলো আজ আমাদের সামনে এসেছে তা দেখে আমাদের শিউরে উঠতে হচ্ছে। লিয়ারজেট 45, যাকে মনে করা হয় ভিভিআইপিদের জন্য সব থেকে নিরাপদ বিজনেস ক্লাস জেট, তা বারামতির আকাশে আছড়ে পড়ে দুটুকরো হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ল্যান্ড করার কয়েক মুহূর্ত আগে বিমানটি অস্বাভাবিকভাবে কাঁপছিল। পরপর দুটি শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও কেন বিমানটি পালকের মতো ঝরে পড়ল বলুন তো? ওখানে সেই সময় বারামতির সামনে যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন,
তাদের বক্তব্য দেখুন। आंखों से देखा है, बहुत दुख भरी दर्द भरी घटना है ये। हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैप हुआ और उसके बाद स्फोट हो गया उसका ज़बरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी उसके कारण कोई मदद नहीं कर सकता, लेकिन सब आ गए। तब बाद में उसको उसमें आजिदा था, ये हमारे लिए बहुत शौक की बात में है, ये हमें बता नहीं सकते हम बात में ऐसा, लेकिन हमने देखा है कि पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। কোনো বিমানের পাইলটের সব থেকে বড় প্রোটোকল হলো মেডে বা এমার্জেন্সি সিগন্যাল, কিন্তু আজ পাইলটদের দিক থেকে কোনো মেডে সিগন্যাল এসেছে কি? কারণ অভিযোগ উঠছে কোনো মেডে সিগন্যাল নাকি পাইলটরা দেননি। কেন? একটা বিমান যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে তো মেডে সিগন্যাল দিতে হবে। যদিও কিছু সূত্র বলছে যে মেডে কল করা হয়েছিল। 16,000 ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন সুমিত কাপুর কেন সময় পেলেন না একটা বোতাম টিপে এটিসিকে মেডে কল দেওয়ার জন্য যে আমাদের এমার্জেন্সি হয়েছে মেডে? নাকি তার হাত বেঁধে দেওয়া হয়েছিল কোনো কারণে? দ্বন্দ্ব রয়েছে। বুধবার সকাল ঠিক 8টা মুম্বাই থেকে আকাশে উঠল বম্বার্ডিয়ার লিয়ারজেট 45, রেজিস্ট্রেশন নম্বর VTSK। বিমানে ছিলেন অজিত পাওয়ার, তার নিরাপত্তা আধিকারিক বিবিধ যাদব, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পকি মালি এবং 2 অভিজ্ঞ পাইলট। আবার বলছি অভিজ্ঞ পাইলট, যারা এই এয়ারক্রাফটটাকে এর আগে পাইলট করেছেন। 1000-এর বেশি ফ্লাইং আওয়ার্স তাদের বেল্টে রয়েছে। সুমিত কাপুর ও সাম্ভবী পাঠক। লক্ষ্য ছিল মাত্র 256 কিলোমিটার দূরে বারামতি বিমানবন্দরে ল্যান্ড করা। ঘড়ির কাঁটায় তখন 8:45, 6 কিলোমিটার বাকি ল্যান্ড করতে। রানওয়ে থেকে মাত্র কয়েকশো ফুট দূরে একটা বিভীষিকা শুরু হলো, আর তার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা। সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিও আমাদের কাছে আছে, কোনো AI ভিডিও নয়, সিসিটিভিতে সেই দুর্ঘটনার মুহূর্তের ভিডিও দেখুন। 8:46 প্লেনটি দাউ দাউ করে চলে যাচ্ছে। কি এমন হলো? 6 কিলোমিটার বাকি, কয়েকশো ফুট অবতরণ করলেই রানওয়েতে পৌঁছানো যাবে, ফ্লাইটটা সুন্দরভাবে এলো। কি এমন হলো বারামতিতে পৌঁছানোর সময়, ল্যান্ড করার সময়, যে এন্টায়ার ফ্লাইট নিমেষে শেষ? DGCA তদন্ত শুরু করেছে, উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স। কিন্তু প্রশ্ন উঠছে যে বিমান পরিচালনকারী সংস্থা, মানে যাদের বিমান VSR ভেঞ্চার্স, তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন উঠছে, কারণ এই সংস্থার রেকর্ডটা কি খুব স্বচ্ছ? না। VSR ভেঞ্চার্সের মালিক ক্যাপ্টেন VK সিং দাবি করছেন বিমানটি নাকি 100% ফিট ছিল, অথচ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন বলছে যে বিমানের টেকনিক্যাল ফল্ট হতে পারে। এই ক্র্যাশ টেকনিক্যাল ফল্টের জন্য, এইখানেই তো প্রশ্ন উঠছে। প্রিলিমিনারি বক্তব্য, আমার ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে যে টেকনিক্যাল ফল্ট হতে পারে, আবহাওয়ার কারণ হতে পারে, ভিজিবিলিটি হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে। দুটো সুপার পাওয়ারফুল জেট ইঞ্জিন ছিল, কিন্তু VSR ভেঞ্চার্স যাদের বিমান, তার মালিক ক্যাপ্টেন VK সিং বলছেন যে তার বিমান নাকি 100% ফিট ছিল এবং পাইলটরা অত্যন্ত দক্ষ ছিলেন। শুনুন VK সিং এর বক্তব্য। You know, the pilot will carry out a missed approach in case if he's not comfortable to land on the runway. Yeah. Very experienced pilot, more than 16,000 hours of experience, very seasoned. The co-pilot was also 15,000 hours. Okay. Yeah. 1,500 hours. Okay. Yeah. And the captain was very experienced, instructor examiner material. He was with Sahara, he was with Jetlight, he was with Jet Airways, and he was very experienced on this type of aeroplane also. The aircraft was very well maintained. There was absolutely no problem in the aircraft. There was no technical failure in the aircraft. And as far as we know.
বলছেন অ্যাজ ফার এজ উই নো, অর্থাৎ এই সংস্থার মালিক বলছেন যে 100% ঠিক ছিল তার এয়ারক্রাফট, অভিজ্ঞ পাইলট ছিল। কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যাই চলুন তো। 2023 সালের 14ই সেপ্টেম্বর এই এয়ারলাইন্সে কি হয়েছিল বলুন? এই একই সংস্থার লিয়ারজেট 45 বিমান, ঠিক একই মডেলের বিমান, লিয়ারজেট বম্বার্ডিয়ার 45 বিমান মুম্বাই বিমানবন্দরে ভেঙে পড়েছিল। সেইবার ভাগ্যক্রমে 8 জন বেঁচে গেলেও বিমানটি দুটুকরো হয়ে যায়। প্রশ্ন হলো, বারবার কেন এই একই মডেল আর এই একই কোম্পানির বিমান দুর্ঘটনার কবলে পড়ছে? আজকে যা হলো ঠিক এই একই দুর্ঘটনা 2023 সালে বম্বে এয়ারপোর্টে হয়েছে। একই সংস্থা, একই বিমানের মডেল, একই বিমানের কোম্পানি, একইভাবে দুটুকরো হয়ে যায় বিমান, রানওয়েতে ল্যান্ডিংয়ের সময় দুটুকরো হয়ে যায়। এটা কি কেবলই ব্যাড লাক, নাকি রক্ষণাবেক্ষণে এক বিশাল বড় দুর্নীতি? কিন্তু ঠিক যখন রক্ষণাবেক্ষণের বক্তব্য আসছে তখনই তো এই বিমান সংস্থার যিনি মালিক তিনি সরাসরি বলছেন যে না, আমার বিমান 100% ঠিক ছিল। আচ্ছা, অজিত পাওয়ার কেন বারামতি যাচ্ছিলেন? কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তিনি তার কাকা শরদ পাওয়ারের ছায়া থেকে বেরিয়ে নিজের এক আলাদা অস্তিত্ব তৈরি করেছিলেন। বিজেপির সাথে জোট করে তিনি মহারাষ্ট্রের কুর্সিতে বসেন। কিন্তু 2024 সালের একটি তথ্য আজ খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। শোনা যায় অজিত পাওয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রফুল্ল প্যাটেলের জন্য পূর্ণ মন্ত্রী পদ চেয়েছিলেন, কিন্তু বিজেপি তা দেয়নি। এই ক্ষোভ কি ভেতরে ভেতরে কোনো বড় আগ্নেয়গিরি তৈরি করেছিল? যদিও আজ শরদ পাওয়ার তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অধীর রঞ্জন চৌধুরী, পপ্পু যাদব তারা যতই কনস্পিরেসি কিংবা ষড়যন্ত্রের বক্তব্য করুন না কেন, শরদ পাওয়ার বলছেন এখনো পর্যন্ত ষড়যন্ত্রের কিচ্ছু তারা দেখেননি। বারামতি বিমানবন্দরের কাছে যারা মাঠে কাজ করছিলেন তারা নিজেদের চোখে দেখেছেন অজিত পাওয়ারের শেষ মুহূর্ত। এক প্রত্যক্ষদর্শী বলছেন বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে আমাদের পায়ের তলার মাটি কেঁপে ওঠে, বিমানটি আগুনের গোলায় পরিণত হয়েছিল। অন্য একজন গ্রামবাসী বলছেন আমরা দৌড়ে গিয়ে দেখি দুটি দেহ বিমানের বাইরে ছিটকে পড়েছে। একজনের শরীরে এতটা পুড়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না, আর একজনের মুখ পুড়ে ছাই হয়ে গেছে। ভাবতে পারেন একটা অত্যাধুনিক জেটের এই দশা। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে একের পর এক স্পেকুলেশন উঠছে। একটা অত্যাধুনিক জেট একজন ভিভিআইপি প্যাসেঞ্জারকে নিয়ে এরকম দশা কিভাবে তার হতে পারে? ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট উমেশ গুজরাতি সরাসরি সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তিনি প্রশ্ন তুলছেন ভিআইপি ফ্লাইটের নিরাপত্তা প্রোটোকল নিয়ে। এয়ারক্রাফট অ্যাক্ট 1934 অনুযায়ী কি নিয়মিত অডিট হয়েছিল এই জাহাজের? অজিত পাওয়ারের মতো ভিভিআইপির জন্য ব্যবহৃত বিমানে কোনো গাফিলতি থাকা কি সম্ভব? মানবাধিকার কমিশনও এই একই ঘটনায় হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। ভিকে সিং বলছেন রানওয়ে দেখতে পাননি পাইলটরা, তাই দুবার চক্কর কেটেছিলেন, কিন্তু বারামতি বিমানবন্দরের ল্যান্ডিংয়ের অভিজ্ঞতা তার নিজেরও ছিল। বিশেষজ্ঞরা বলছেন এই মডেলের বিমানে দুটি শক্তিশালী ইঞ্জিন থাকে, একটি ফেল করলে অন্যটি নিরাপদে নামার জন্য ইনাফ। তাহলে কি এমন ঘটলো যে হঠাৎ করে বিমানের সিস্টেম শেষ হয়ে গেল? হ্যাক করা হয়েছিল নাকি জ্বালানিতে কোনো কারচুপি ছিল? এই প্রশ্নগুলো উঠছে। এবং সেই কারণে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, শুধু অখিলেশ যাদব নয়, পপ্পু যাদব, অধীর রঞ্জন চৌধুরী তারা সবাই কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবি করছেন। পপ্পু যাদবের বক্তব্য শুনুন। भैया मैंने कहा संजोग है कि या साजिश से तो जांच से ही पता चलेगा, लेकिन पूरी जांच होनी चाहिए। भैया मैंने कहा संजोग है कि या साजिश से तो जांच से ही पता चलेगा, लेकिन पूरी जांच होनी चाहिए। এবার শুনুন অধীর রঞ্জন চৌধুরী, যে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রতিটা মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া দেন, তিনি আজ একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের বক্তব্যতেই শিলমোহর দিচ্ছেন। শুনুন। দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক, অজিত পাওয়ার যিনি শরদ পাওয়ারের ভাই, মহারাষ্ট্রের একটা বড়
পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার। বহু বড় বড় পদ সামলেছেন অজিত পাওয়ার, বহুত ক্ষমতাশালী মানুষ, কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না। প্লেন ভাড়া করা যে প্লেন, সেটাকে বলে চার্টার্ড প্লেন, সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে, তার মৃত্যু হলো। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করি। ষড়যন্ত্র আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। সবাই তদন্ত চাইছেন। শরদ পাওয়ার বলছেন যে না, ভারতপক্ষে এখনো পর্যন্ত কোনো রকম ষড়যন্ত্রের আঁচ তিনি দেখতে পাচ্ছেন না, বিরোধীরা তদন্তের জন্য সরব। আচ্ছা, অজিত পাওয়ারের মৃত্যু কিন্তু একক নয়, এক লম্বা ও যন্ত্রণাদায়ক তালিকার কথা মনে করিয়ে দিচ্ছে। সেই 1980 সাল থেকে শুরু। 1980 সালে সঞ্জয় গান্ধী, 2001 সালে মাধব রাও সিন্ধিয়া, 2009 সালে YS রাজশেখর রেড্ডি এবং 2021 সালে জেনারেল বিপিন রাওয়াত। এই প্রতিটি মানুষের প্রতিটি মৃত্যুই কোনো না কোনো রহস্য থেকে গেছে। মাধব রাও সিন্ধিয়ার মৃত্যুর সময় আবহাওয়াকে দায়ী করা হয়েছিল। রাজশেখর রেড্ডির চপার গহীন অরণ্যে নিখোঁজ হয়ে গিয়েছিল। আজ অজিত পাওয়ার কি সেই একই ইতিহাসের শিকার? এই প্রশ্ন উঠছে। অশোক ওয়াংখড়ের মতো প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অজিত পাওয়ার ছিলেন এমন একজন নেতা যিনি দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন। মহারাষ্ট্রের রাজনীতি কোনোদিনই দিল্লির মহতাজ ছিল না, কিন্তু আজ অজিত পাওয়ারের অবর্তমানে মহারাষ্ট্রের রাশ কি পুরোপুরি দিল্লির হাতে চলে গেল? একনাথ শিন্ডে বা দেবেন্দ্র ফডনবিস কি সত্যি সেই শূন্যতা পূরণ করতে পারবেন? অজিত পাওয়ারের সাম্রাজ্যের পরিবর্তী কিংবা পরবর্তী কর্ণধার কে হবেন? কে হাতে নেবেন? তার স্ত্রী সুনেত্রা পাওয়ার, যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, নাকি তার বড় ছেলে পার্থ পাওয়ার, যিনি 2019 সালে নিজের রাজনৈতিক অভিযাত্রা শুরু করেছেন? পাওয়ার পরিবারের এই মৃত্যু কি নতুন করে ঐক্য আনবে, নাকি শরদ পাওয়ার আবার সবটা দখল করবে? পাওয়ার পরিবারের অভ্যন্তরীণ বিবাদ আর পুনর্মিলনের নাটক কি আজ এই সমান্তরিত কিংবা সর্বান্তিক পরিণতির দিকেই এগিয়ে নিয়ে গেল গোটা ব্যাপারটাকে? এমন প্রশ্ন উঠছে। ডিজিসিএ তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ কি তাতে খুশি? কেন মমতা ব্যানার্জি, লালু প্রসাদ যাদব, গৌরব গগৈ সবাই একই দাবি তুলছেন যে কেন্দ্রীয় সংস্থাকে বিশ্বাস করতে পারছি না? কেন জানাবো একটা ছোট্ট বিরতির পর। যারা ইউটিউবে দেখছেন, 2 মিনিটের বিরতির পর ফিরে আসছি। কেন কোনো দলের নেতা নেত্রীরা কেন্দ্রীয় সংস্থাকে বিশ্বাস করতে পারছে না বলুন তো? আচ্ছা, এর কারণ কি মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা? অজিত পাওয়ার কি কোনো বড় নথি বা প্রমাণ নিয়ে বারামতি যাচ্ছিলেন যা কারোর জন্য অস্বস্তিকর ছিল? এই প্রশ্নগুলো উঠছে এবং রাজনৈতিক নেতারাই করছে। অজিত পাওয়ার চলে যাওয়ার মানে একনাথ শিন্ডে সরকারের বড় সংকট। বিধানসভায় যখনই কোনো মন্ত্রী বিপদে পড়তেন, অজিত পাওয়ার ঢাল হয়ে দাঁড়াতেন। আজ সেই সংকট মোচক নেই। তাহলে কি 2026 সালের আগামী নির্বাচনগুলোতে এনসিপির অজিত গোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, নাকি এই মৃত্যুকে ঘিরে তৈরি হবে কোনো নতুন আবেগের রাজনীতি? কারণ রাজনীতি যেখানে, আবেগ সেখানে। আজ আমাদের সামনে একটাই প্রশ্ন, অজিত পাওয়ারের এই শেষ উড়ান কি নিছকই এক যান্ত্রিক গোলযোগ, নাকি এটা কোনো কনস্পিরেসি রয়েছে, কোনো রাজনৈতিক মাস্টারমাইন্ড গেম রয়েছে? এই প্রশ্ন আমাদের নয়, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, অখিলেশ যাদব তুলেছেন, পাপ্পু যাদব তুলেছেন, একের পর এক বিরোধী নেতারা তুলেছেন। মমতা ব্যানার্জির সেই সন্দেহ কি মিথ্যে হতে পারে যে অজিত পাওয়ারের জোট বদলাতে চেয়েছিলেন, নাকি সত্যি লিয়ারজেট 45-এর সেই পুরনো রেকর্ড আমাদের দিকে তাকিয়ে হাসছে যে দেখো 2023-এও এই একই মডেলের একই বিমান ভেঙে পড়েছিল? অজিত পাওয়ারের মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক যুগের অবসান। তার পরিবার, সুনেত্রা, পার্থ এবং জয় আজ যে শোকের সাগরে ভাসছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু এই শোকের আড়ালে যেন কোনো সত্য চাপা না পড়ে যায়। যদি এই দুর্ঘটনার পেছনে কোনো চক্রান্ত থাকে, তবে তা কেবল অজিত পাওয়ারের সাথে নয়, ভারতের প্রতিটি নাগরিকের নিরাপত্তার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। এই প্রশ্ন তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তদন্তের নামে তদন্ত চাইছি,
মমতা ব্যানার্জির দাবি অনুযায়ী সুপ্রিম কোর্টের নজরদারিতে এক নিরপেক্ষ তদন্ত কি অসম্ভব? নাকি সত্য কোনো না কোনো দিন সামনে আসবে? নাকি ব্ল্যাক বক্সের সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে পাওয়া ব্ল্যাক বক্সই চিরতরে এই কনস্পিরেসির অবসান ঘটাতে পারে? আপনাদের কি মনে হয়, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পনা? যারা ইউটিউবে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়। কারণ এই মুহূর্তে গোটা দেশ সত্য জানার জন্য মুখিয়ে আছে। সত্যি কি হয়েছিল ওই 44 মিনিটে, সেই শেষ কয়েকশো মিটার ল্যান্ডিংয়ের আগে কি হয়েছিল? বিমানের যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কিছু? প্রশ্ন তুলেছেন নেতারা, কনস্পিরেসি থিওরি উস্কে দিয়েছেন নেতারা। এবার উত্তর চাওয়ার সময়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।